নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে দেখতে হলে আলো চাই, অর্থাৎ পঞ্চম অধ্যায়ে দেখতে হলে আলো চাই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা ক্লাসটা নিয়মিত দেখো এবং চর্চা করতে থাকো। আজকে আমাদের প্রথমে যেটা আমরা শিখব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ প্রথমে আমাদের জানতে হবে আলোর প্রতিসরণ কি। আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় দুটি মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতির দিক পরিবর্তিত হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকেই বলে আলোর প্রতিসরণ। আরেকবার বলি, আলো এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় দুটি মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতির দিক পরিবর্তিত হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকেই বলে আলোর প্রতিসরণ। খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, খেয়াল করে দেখো, এই একটা মাধ্যম, এই হচ্ছে আর একটা মাধ্যম। প্রথমে আছে আমাদের যে মাধ্যম সেটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে পানি মাধ্যম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে বায়ু মাধ্যম হালকা মাধ্যম, আর পানি মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মি এই বায়ু মাধ্যম থেকে প্রবেশ করছে পানি মাধ্যমে। খেয়াল করো, এখানে যে তল বায়ু মাধ্যম এবং পানি মাধ্যমের যে বিভেদ তল, সেই তলে বাধা পেয়ে আলো কি হয়েছে এই পথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না গিয়ে কি হলো, একটু বেঁকে গেছে। কোথায় বেঁকে গেছে? এইখানে বেঁকে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগেই শিখেছো, আমরা আগেই শিখেছি যে আলোক রশ্মি যে তলে আপতিত হয় তাকে বলে প্রতিফলক তল বা প্রতিফলক পৃষ্ঠে, আর যে আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে পতিত হয় তাকে বলে আপতিত রশ্মি। আর এই আপতিত রশ্মি যে বিন্দুতে তলের উপর পতিত হয় তাকে বলে আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে অঙ্কিত যে লম্ব, সেই লম্বকে বলে অভিলম্ব। এখন দেখো, আলোক রশ্মি যখন পতিত হয়েছে এই বিভেদ তলে, এখানে বাধা পেয়ে কি হয়েছে, আবার এই প্রতিসরিত রশ্মিটি একটু বেঁকে গেছে। কোথায় বেঁকে গেছে? অভিলম্বের দিকে সরে এসেছে। তাহলে এখন দেখো, এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে আপতিত রশ্মি, সেটা হচ্ছে আপাতন কোণ। এটা হচ্ছে আপাতন কোণ। আমরা আপাতন কোণকে আই দিয়ে প্রকাশ করতে পারি, আই কোণ। এখানে দেখো, যেটা প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত রশ্মিটি কি হয়েছে, এই পথে যাওয়ার কথা ছিল আলোক রশ্মি, কিন্তু তা না গিয়ে এই পথে একটু বেঁকে গেছে। এই যে বেঁকে যাওয়া আলোক রশ্মির গতির দিক পরিবর্তন হয়েছে, আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। আর এই রশ্মিটি হচ্ছে প্রতিসরিত রশ্মি। কি রশ্মি? প্রতিসরিত রশ্মি। এখন এই প্রতিসরিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলে প্রতিসরণ কোণ। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আমরা কি বলতে পারি, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপাতন কোণ, আর এই প্রতিসরিত রশ্মিটি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিসরণ কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে এইখানে যে কোণ, এই কোণ আর এই কোণের মধ্যে এই কোণটা বড়, এই কোণ ছোট। তার মানে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে আপাতন কোণের মান সংকট কোণের আপাতন কোণের মান প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। অর্থাৎ আই কোণ ইজ গ্রেটার দ্যান আর কোণ। যখন আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হবে। এখন এই আপতিত যে রশ্মি, এখন এই রশ্মিটি যখন আবার কি হবে, যখন এখানে আস্তে আস্তে কি হবে, এই আলোক রশ্মিতে বিপরীত ঘটনা ঘটে। কি ঘটনা? বিপরীত ঘটনা যদি ঘটে, তাহলে কি হবে, এই ঘন মাধ্যম থেকে যদি আলো হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন কি হবে, তখন
এই আপাতন কোণের মান আর প্রতিসরণ কোণের ভিতরে কি পার্থক্য হবে, তখন আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বড় হবে। আমরা যদি একটু ছবি এঁকে দেখাই তাহলে কি হবে, দেখো এই হলে মনে করো যে একটা বিভেদ তল, তাহলে এখানে আছে পানি, এটা হচ্ছে মনে করো পানি দিক, আর এটা হচ্ছে বায়ু। এবার আলোক রশ্মি যদি মনে করো এইখান থেকে প্রবেশ করে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে প্রবেশ করে, তাহলে এই পথে যাওয়ার কথা ছিল, আলোক রশ্মি এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না গিয়ে কি হবে, এইদিকে বেঁকে যাবে। তার মানে কি, দেখো যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করবে, তখন কি হবে, প্রতিসরিত যে রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান বড় হবে। দেখো এখানে এটা আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে এটা হচ্ছে আপাতন কোণ আই, এখানে যেটা কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো, কি হলো, এখানে প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আ। তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রথম এই চিত্রে দেখছিলাম যে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হবে। কিন্তু যখন আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করবে, তখন কি হবে, আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট হবে। তখন কি হবে, দেখো আই কোণ ইজ লেস দ্যান আর কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো যে আলোক রশ্মি দেখো একই রকমের দুটো ঘটনা ঘটলো, অথচ এক উল্টো, পরস্পরের উল্টো। দেখো প্রথম চিত্রে কি হয়েছে, এটা প্রথম চিত্র, এটা মনে করো প্রথম চিত্র, এটা মনে করো দ্বিতীয় চিত্র। তাহলে এখন প্রথম চিত্রে কি হয়েছে, যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, যার ফলে আলোক রশ্মিটি কি হয়েছে, আপাতন কোণের মান সংকট কোণ প্রতিসরণ কোণের মানের চেয়ে বড় হয়েছে। কিন্তু যখন দ্বিতীয় চিত্র আমরা দেখলাম যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলো, তখন কি হলো, আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে ছোট হলো। তার মানে কি, যে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেছে। আরেকটা বিষয় তোমরা খেয়াল করো যে আলোক রশ্মি যখন এই আপাতন কোণের মান যখন আস্তে আস্তে বড় হবে, তখন এই প্রতিসরণ কোণও আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা নির্দিষ্ট পরিমাণ আপাতন কোণের জন্য এই প্রতিসরণ কোণ কি হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যাবে। তাহলে এখন সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমরা খেয়াল করি, আমরা এখান থেকে মনে করি যে এই একটা চিত্র, এখন এই চিত্র থেকেই আমরা আরেক ছবিটা তৈরি করি। তাহলে মনে করি যে এখানে আপাতন কোণ একটু বড় হয়েছে, আগের থেকে একটু বড় হলো, তাহলে এই পর্যন্ত ছিল আগে কোণ, এই কোণটা মনে করে একটু বড় হয়েছে। তাহলে তখন কি ঘটনা হবে, তখন এই প্রতিসরিত রশ্মিটি কি হবে, তখন অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এক সমকোণ হবে। এই প্রতিসরিত রশ্মিটি এই বরাবর যাবে, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যাবে। তখন কি আমরা কি খেয়াল করলাম যে আগে যখন আর একটা নির্দিষ্ট আপাতন কোণ ছিল, আর এখানে ছিল প্রতিসরণ কোণ। এখন আপাতন কোণের চেয়ে যদি এই কোণটা যদি একটু বড় করা হয়, আগে থেকে এই কোণটা একটু বড় করলাম, যার ফলে আমাদের প্রতিসরিত রশ্মি কি হলো, বিভেদ তল ঘেঁষে গেল। তখন কি প্রতিসরিত রশ্মিটি কত ডিগ্রি হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। তখন এই মানটা বড় হলো, এই মানটা আস্তে আস্তে বড় হয়ে 90 ডিগ্রি রূপ ধারণ করলো, অর্থাৎ একটা সমকোণ হয়ে গেল, তাই তো। তাহলে যখন আপাতন কোণ, সুতরাং আমরা এখানে কি ঘটনা ঘটলো, এখানে এই কোণটাকে বলা হচ্ছে সংকট কোণ। কি বলা হচ্ছে, এই কোণটাকে তখন বলা হচ্ছে, আর আপাতন কোণ না বলে আমরা কি বলছি, সংকট কোণ। একে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। সংকট কোণকে কি বলা হয়, থিটা সি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন সংকট কোণের সংজ্ঞা আমরা কি বলতে পারি, সংকট কোণ আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য
যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়। দেখো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু কি হলো, বিভেদ তল ঘেঁষে যায়, তখন ওই আপতন কোণকে সংকট কোণ বলে। সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি দেখলাম আমরা? সংকট কোণের সংজ্ঞা, যে আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, তখন ওই আপাতন কোণকে সংকট কোণ বা ক্রান্তি কোণ বলে। খেয়াল করো, এখানে আমরা আগে আপাতন কোণ একটা দেখিয়েছিলাম, কিন্তু সেই আপাতন কোণের থেকে দেখো একটু বাড়ানোর ফলে একটা এই পরিমাণ কোণ হওয়ার কারণে এই প্রতিসরিত রশ্মিটি কি আছে, বিভেদ তল থেকে আরো দূরে সরে গেছে। কোথায় গেছে? এই অবিলম্ব থেকে দূরে সরে গেছে। কোথায়? এই যে বিভেদ তল ছিল সেই বিভেদ তল ঘেঁষে গেল, যার ফলে কি দেখো এই কোণটা বড় হওয়ার কারণে কিন্তু বিভেদ তল ঘেঁষে গেল প্রতিসরিত রশ্মিটি। তাহলে এই জন্য বলা হলো যে আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটি বিভেদ তল ঘেঁষে যায়, তখন ওই আপাতন কোণকে বলে সংকট কোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর একটা বিষয় আছে, যে যখন আলোক রশ্মি মনে করো যে আরো যদি বাড়ানো হয়, এই আপাতন কোণকে যদি আরো বেশি বৃদ্ধি করা হয়, তখন কি হবে? তখন এইটা যদি মনে করো এইদিকে চলে আসে, তাহলে আস্তে আস্তে কি হবে, এই প্রতিসরিত রশ্মিটি আবার এইদিকে চলে আসবে। তাহলে দেখা গেল যদি এই মাধ্যম থেকে যদি আবার এই মাধ্যমে, যে মাধ্যম থেকে আলোক রশ্মি প্রবেশ করলো, আবার যদি সেই মাধ্যমে ফিরে আসে, তখন কি হবে? যে ঘটনা ঘটবে, তখন সেই ঘটনাকেই বলে, সেই আলোকীয় ঘটনাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আপাতন কোণের মান যদি আবার সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে প্রতিসরিত রশ্মিটি আবার পূর্বের মাধ্যমেই ফিরে আসে, বিভেদ তলে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমেই ফিরে আসে, তখন ওই ঘটনাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে কি দেখলাম আমরা? এখান থেকে যদি আমরা এই ছবিটা আমরা মুছে দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখি, তাহলে কি হবে দেখো। এখন এইরকম একটা ছবি যদি আমরা আঁকি, তাহলে এটা হচ্ছে কি পানি, এটা হচ্ছে বায়ু। আলোক রশ্মি যদি এখান থেকে মনে করো আহরণ করে আর একটু বড় হলো, এইদিকে আর একটু বাড়ানো হলো, তখন কি হলো? আলোক রশ্মি ওই মাধ্যমে না গিয়ে আবার এই মাধ্যমে ফিরে আসলো, তখন কি হলো? তখন যে ঘটনা ঘটলো, আলোক ঘটনা, সেই ঘটনা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কি হলো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি বললাম? যে আলোক রশ্মি আপাতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়, সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমরা আগেই শিখেছি আলোর প্রতিসরণের অধ্যায়ে যে আপাতন কোণ কি। আমরা জানি আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপাতন কোণ। আমরা তারপর আপাতন কোণের পর জানলাম কি, আপাতন কোণের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়, তখন এই আপাতন কোণটাকে বলে সংকট কোণ। আর একটা বিষয় খেয়াল করলাম কি, যে আপাতন কোণের মান যখন সংকট কোণের চেয়ে বড় হবে, তখন কি হবে? প্রতিসরিত রশ্মিটি অন্য মাধ্যমে না গিয়ে বিভেদ তলে বাধা খেয়ে আবার পূর্বের মাধ্যমেই ফিরে আসবে, তখন ওই ঘটনাকেই বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এখন আমরা কি দেখলাম? পূর্ণ অভ্যন্তরীণ
প্রতিফলনের ক্ষেত্রে দুটো শর্ত আছে। কয়টি? দুটি। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? দুটি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি। কি কি? এক নম্বর হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি শর্ত? দুইটি। এক নম্বর শর্ত কি? আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। প্রবেশ করতে হবে। দুই, আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে। সংকট কোণের চেয়ে বড় হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দেখলাম আমরা? যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে হতে হলে দুটো শর্ত হতে হবে। কয়টা শর্ত থাকতে হবে? দুইটা। এক নম্বর শর্তে বলছে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে। দুই নম্বর শর্ত কি? যে আপাতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হতে হবে, যেটা আমরা এখানে দেখলাম। এই ছিল আমাদের সংকট কোণ। এখন এই কোণটাকে আরো বাড়ানোর ফলে কি হয়েছে? এটা আলোক রশ্মি বৃহত্তল ঘেঁষে যেটা গিয়েছিল প্রতিসরিত রশ্মিটি, সেইটি আবার কি আছে? বাধা পেয়ে আবার এই বৃহত্তলে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফিরে এসেছে। তাহলে এখানে যে আলোকীয় ঘটনা ঘটেছে সেটি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা জিনিস আমাদের আগে বলা হচ্ছিল, সেটা হচ্ছে যে প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের সূত্র কয়টা আছে? দুইটা। প্রথম সূত্রে বলছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দুই নম্বর সূত্র যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকবে। তাহলে এক নম্বর সূত্র কি ছিল? যে আপতন বিন্দু, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। দুই নম্বর সূত্র বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি শিখলাম? আলোর প্রতিসরণ এবং আলোর প্রতিসরণ সম্পর্কে কিছু আলোচনা। এবার তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজ। আলো প্রতিসরণ
না, গণনা সহ তোমরা লিখে আনবে। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বললাম দেখলাম, বাড়িতে কাজ ছিল, সেটা হচ্ছে বাড়িতে কাজ দেওয়া হলো, তাহলে আলোর প্রতিসরণ হয় এমন একটি ঘটনা বর্ণনা সহ তোমরা লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দুঃসময়ে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান সম্ভব না হয়, তোমরা অবশ্যই এই ভার্চুয়াল ক্লাসগুলো দেখবে, তোমাদের পাঠ্য বই সাথে রাখবে, নিয়মিত পড়াশুনো করবে। আর এই সময়ে অসৎ বন্ধুদের থেকে সর্বদা দূরে থাকবে, সমস্ত প্রকার মাদক দ্রব্য থেকে দূরে থাকবে, অসৎ বন্ধুদের সংস্পর্শে করে কখনো খারাপ অভ্যাস গড়ে তুলবে না, কখনো কোনো মাদক দ্রব্য সেবন করবে না, কৌতূহল বসেও কখনো কোনো মাদক দ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য সেবন করবে না। আর নিয়মিত হাত সাবান, হ্যান্ড ওয়াশ বা অন্য কোনো জিনিস যেগুলো পরিষ্কারের কাজে হাত পরিষ্কার করা যায় সেগুলো দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করবে। হ্যাঁ, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। অবশেষে সবাই ভালো থাকো এই কামনা করে আজকের তোমাদের এই সেশন থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।